সম্মানীয় পার্থসারথী স্যারকে বলেছিলাম ওনার সময়ের একটু অভাবের জন্য, ব্যস্ততার কারণে উনি আপাতত শারীরিক অসুস্থতার কারণে উনি রেস্ট নিতে বাড়ি গিয়েছেন। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে অবশ্যই একটা প্রতিনিধি দল গিয়ে ওনার বাড়িতে গিয়ে ওনার যে মতামত সেটা আমরা অবশ্যই শুনে আসবো, এটা কথা দিলাম। এবং সেই সঙ্গে আমরা ডেকে নেব এখন তার চিন্তাধারা এবং তার ভাবনাকে এখানে প্রতিচ্ছবি হিসেবে বা আলোকপাত করার জন্য বিশিষ্ট সাংবাদিক, আপনাদের দেখলেই সবাই চিনবেন নিশ্চয়ই, সুমন চট্টোপাধ্যায় স্যার। নমস্কার। এই প্রেক্ষাগৃহের তাপমাত্রা খুব বেড়ে গেছে। আবেগ, ক্রোধ, প্রতিশোধ স্পৃহা প্রত্যেকটাই জেনুইন। আমি সেটাকে একটু নামিয়ে দিয়ে শুরু করছি। আপনারা অনেকেই নিশ্চয়ই সৈয়দ মুজতবা আলীর বই পড়েছেন। যারা পড়েননি তাদেরকে দুর্ভাগাই বলবো, কারণ এত রসিক মানুষ, এত সুন্দর গদ্যকার বাংলার ইতিহাসে বেশি আসেননি। তিনি একবার লিখেছিলেন যে আচ্ছা বলো তো, তিনজন ইংরেজ একসঙ্গে হলে কি করে? জবাব হচ্ছে পৃথিবীর কোথায় একটা উপনিবেশ গড়া যায় তার ষড়যন্ত্র করে। তিনজন জার্মান একসঙ্গে হলে কি করে? বলে একটা বিশ্বযুদ্ধ বাঁধায়। আর তিনজন বঙ্গ সন্তান একসঙ্গে হলে কি করে? বলে দুটো কালীবাড়ি বানায়। আমার খুব খুব খারাপ লাগছিল, সত্যি কথা বলছি, যখন দেখলাম যে অর্ণব এতক্ষণ সময় নিয়ে তিনি একটা নিজেদের অনেক দিনের জমে থাকা আবেগ, অভিমান, আমি সেটা বুঝতে পারি, আমারও তো একদিন সেই বয়স ছিল, কিন্তু আমার মনে হয় এটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় ছিল। কিছু মনে করবেন না, আমি একটু আমার মতো করে কথা বলি, একটু দুর্মুখ বলে আমার খ্যাতি এবং কুখ্যাতি দুটোই আছে। সেটা হচ্ছে আপনাদের সততা, আপনাদের ইন্টিগ্রিটি কে প্রশ্ন করেছে? সোশ্যাল মিডিয়া তো একটা, আগে আমাদের কর্পোরেশনের বাড়ির বাইরে ভ্যাট থাকতো, এখন সোশ্যাল মিডিয়া আছে। সুতরাং সোশ্যাল মিডিয়ায় কে কি লিখলো, কে কি বললো, আমার মনে হয় এসব কর্ণপাত করাই উচিত। কিন্তু আমি জানি আপনাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ যারা করেছে তারা আসলে এই চৌর্যবৃত্তিতে ডিলিট পিএইচডি করে বসে আছে। ফলে তারা আয়নার সামনে দাঁড়ালে যেহেতু লজ্জা পায়, অতএব অন্য কারোর মুখ নিজের মুখের উপর বসিয়ে দিতে পছন্দ করে। আমি নাগরিক সমাজের একজন প্রতিনিধি হিসেবে আপনাদের বলে যাই, আমি এখনো পর্যন্ত একজন মানুষকেও খুঁজে পাইনি যারা আপনাদের সততা নিয়ে প্রশ্ন করেছে। আপনাদের আন্দোলনের গতিপথ কি হওয়া উচিত, না হওয়া উচিত, এইসব নিয়ে হয়তো অনেক প্রশ্ন উঠেছে। আমিও অসংখ্য ভিডিও করেছি আপনাদের আন্দোলন নিয়ে। সেটা তো পার্ট অফ ডেমোক্রেটিক প্রসেস, কিন্তু এটা হচ্ছে একটা ক্যালামনি। ক্যালামনি মিনস দ্যাট ইউ হ্যাভ টু গিভ দ্য ডগ এ ব্যাড নেম। যেহেতু আপনাদের সঙ্গে কিছুতেই এটে উঠতে পারছে না, নীতি, নৈতিকতা, আবেগ, সততা, নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবকিছুই ওদের বিরুদ্ধে যাচ্ছে, তখন আমরা বাঙালিরা কি করি?
মেয়ে হলে বলি দুশ্চরিত্র, আর ছেলে হলে বলি চোর। এখন এতজন জুনিয়র ডাক্তারকে একসঙ্গে চোর তারাই বলতে পারে যারা এর চাইতেও বড় সংঘবদ্ধভাবে লুট করছে। আমি আপনাদের বলবো এগুলো নিয়ে একদম গায়ে মাখবেন না। দাদা হিসেবে এটাই আমার বক্তব্য। দেখুন, আমাকেও ব্যক্তিগতভাবে এরকম প্রচুর ক্যালামনি সহ্য করতে হয়। আমি ওর আনন্দবাজার পত্রিকার সম্পাদনা করতাম। যিনি আমার মাথায় সম্পাদক ছিলেন, তিনি একটা কথা বলেছিলেন, আমি সেটাকে গুরু বাক্য মনে সারা জীবন আমার মতো করে থেকেছি। তিনি বলেছিলেন, দেখো, যখন লোকে তোমাকে গাল দেবে তখন তুমি ধরে নেবে ইউ আর ডুইং সামথিং গুড। এটা এক। 2 নম্বর হচ্ছে লার্ন টু অ্যাকসেপ্ট ইট অ্যাজ এন্টারটেইনমেন্ট। আপনারা যদি এটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে না নেন, কোনো এক কি বলবো গোপালকের সন্তানকে যদি আপনারা মনে করেন বঙ্গ সমাজের প্রতিনিধি, কেননা মূর্খ মিডিয়া রোজ সকাল বিকেল তার কাছেই গিয়ে আলো ফেলে বলে, তাহলে অযথা আপনারা সময় নষ্ট করছেন। আমি এর আগে আপনাদের মাঝে আসতে চেয়েছিলাম, চাইনি তা নয়, 2টো কারণে আসতে পারিনি। একটা হচ্ছে আমার হাঁটু ট্রান্সপ্লান্ট করতে হলো, তার জন্যে বেশ কিছুদিন। আরেকবার শুনলাম যে কলকাতা মেডিকেল কলেজের কিছু জুনিয়র ডাক্তার আমার অংশগ্রহণ সম্পর্কে প্রশ্ন তুলেছে। দেখুন, আমি খবর বেচে খাই, সারা জীবন খবর সংগ্রহ করে খাই। আমি পুরো দোষারোপ করার জন্য এই কথা বলছি। কারা বলেছে, কেন বলেছে, তাদের রাজনৈতিক অবস্থান কি, সবকিছু আমি জানি। কেননা মেডিকেল ফ্রেটার্নিটির সঙ্গে আমার যোগাযোগ খুব নিবিড়, আন্তরিক এবং আত্মীয়ের মতো। তা আমি রাগও সেদিনও করিনি, আজও করছি না। তার কারণ সত্যিই তো আপনাদের যদি দেখে দেওয়া যায় তাহলে আমি তো একজন সত্যিই রাগী লোক। অতএব আমাকে হঠাৎ নেমন্তন্ন করাতে যদি আপনাদের কারুর বাদবাদ ঠেকে থাকে, তাহলে আমি বলবো ইউ আর এন্টাইটেলড টু ইয়োর ওন ইমপ্রেশনস। এবার আমার তরফে একটা কথা বলি। 2018 সালের 20শে ডিসেম্বর সিবিআই দপ্তরে আমাকে সাক্ষী দিতে ডেকে যেদিনকে অ্যারেস্ট করা হয়েছিল, সেদিনকে ইনভেস্টিগেটিং অফিসার আমাকে বলেছিলেন, अच्छा दादा सिर्फ एक चीज बताइए। আমি বললাম কি? किस हस्ती का पूछ आपने ऐसे दबाया कि हमको इस मजबूरी में डाला। আমি বললাম যে আমি তো প্রায় 40-42 বছর সাংবাদিকতা করেছি, সারা জীবন হাতির ল্যাজ মুড়িয়েই বেঁচে যাচ্ছিলাম, আর হাতি ল্যাজ বোনানোটাই আমার কাজ বলে আমি বিশ্বাস করে এসেছি। কিন্তু তার জন্যে আমাকে গুমঘরে চালান করা হবে, এটা আমার কাছে অবিশ্বাস্য ছিল। 20 মাস একেবারে জগন্নাথের পদতলে ওড়িশাতে আমাকে থাকতে হয়েছে। যদি কোনো বিতর্কও থেকে থাকে সেটা কলকাতায়, ফল ভুগতে হয়েছে ভুবনেশ্বরে। তার জন্যে যা যা প্রাইস পে করার আমি করেছি, এখনো করছি, গুচ্ছের মামলা লড়ছি। কিন্তু এটা লড়তে গিয়ে একটা জিনিস বুঝেছি যেটা কখনো বুঝিনি। সাংবাদিক হিসেবে গোটা পৃথিবী ঘুরেছি, অনেক আমাদের চোখের সামনে টাইরেন্ট দেখেছি, জঙ্গি দেখেছি,
কাবুলের মুজাহিদদের সঙ্গে দিন কাটিয়েছি, পানশির ভ্যালিতে আহমদ শাহ মাসুদকে দেখেছি, জাফনার জঙ্গলে ঢুকে প্রভাকরণের ইন্টারভিউ নিয়েছি। কিন্তু রাষ্ট্রের চরিত্র, যেটা জহরদা ওই ব্যারিকেডের উল্টো দিক থেকে একরকম করে দেখেছেন, আর আমি দেখেছি অ্যাজ ওয়ান ফ্রম দ্য রিসিভিং এন্ড, এবং রোজই দেখছি। কেননা আমার কাছে যখন আমার এই বিবিধ মামলার ওই কাগজপত্র আসে, তার উপরে লেখা থাকে রিপাবলিক অফ ইন্ডিয়া ভার্সেস সুমন চট্টোপাধ্যায়। রিপাবলিক অফ ইন্ডিয়া, তার বিরুদ্ধে কে লড়ছে? একজন দরিদ্র শিক্ষকের দরিদ্রতর সন্তান। কিন্তু দিস টাইটেল ইজ গুড এনাফ টু ইনস্টিল দ্য ফিয়ার অফ গড ইন ইউ। যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে, জহরদা বললেন না, সেটা হচ্ছে ভয় is a very major instrument of statecraft. এটা শুধু যে আমাদের এখানকার মীরাতুন্দি, যাকে নানা বিশেষণে ভূষিত করলেন, তিনি যে শুধু ভয় ইনস্টিল করেছেন তা নয়, গোটা ভারতবর্ষ জুড়ে ছবিটা এক। আর আমাদের সম্পর্কে আমি বলতে পারি, সেটা হচ্ছে যেটা জহরদা বললেন, সেটা হচ্ছে যে এত গোটা সিস্টেমটা চোরেতে ভর্তি হয়ে গেছে, এটা আমি কখনো দেখিনি। আমি আরেকটু উল্টোভাবে বলি, বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত সমাজ এত লোভী এবং ভীতু হয়ে গেছে, এটাও আমি আমার 67 বছরের জীবনে দেখি। যারা আপনাদের আন্দোলনের পরে বলেছিল কোনো একটা কবিতা একাডেমি না কার, সেই একাডেমি খায় না মাথায় দেয়, কেউ জানে না, তার প্রধানের পদ ছাড়বেন? হ্যাঁ, ভেবে দেখছি, গম্ভীর ভাই বলেছে। তিনি দেখলাম দিন কতক আগে বলেছেন, একটা কবিতা লিখেছেন, সেই কবিতাতে বলছেন যে তাকে নাকি গাল দেওয়া হচ্ছে, এই বাড়ি থেকে বেরিয়ে এই নিগ্রহ নিয়ে, এই সাম্প্রতিক যে নিগ্রহ, তা নিয়ে কবিতা লেখ। ওই পেটে লাথি মারার, চাকরি হারা ছেলেদের পেটে পুলিশের লাথি মারার প্রতিবাদ করার আগে সেই কবি জানতে চাইছেন, তাহলে যাদবপুরের কি হবে? যাদবপুরে কে লাথ খেয়েছে? প্রথম কথা, there is no footage। আর যদি যে লাথ মেরেছে আমি তাকে চিনি না, কিন্তু তাকে আমি সহস্র অভিবাদন জানাই, কেননা যাকে মেরেছে তাকে আমি চিনি, এবং এটা বিশ্বাস করি যে he eminently deserves it। এরা হচ্ছে কনের ঘরের পিসি আর বরের ঘরের মাসি। যতদিন প্রণব মুখোপাধ্যায় বেঁচে ছিলেন, তার পদসেবা করে জীবনের যা যা পাওয়ার সব পেয়েছেন। এখানে গলা ফাটিয়ে ডিবেটে অংশগ্রহণ করে কংগ্রেসের পক্ষে তো রাজ্যে বাতি দেওয়ার লোক কম, তিনি তাদের মধ্যে অগ্রণী হয়েছেন। এখন আবার হঠাৎ করে দেখছি, বেশ কিছুদিন হলো তিনি দিদিমণির পদসেবা করছেন। শুধু তাই নয়, একটা রাজ্যের মস্ত বড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন। গভর্নর তাকে চুরির দায়ে বরখাস্ত করেছে, তার বিরুদ্ধে ওমেনাইজেশনের অভিযোগ আছে। তিনি আবার কলকাতা ইউনিভার্সিটির সেনেট না সিন্ডিকেটের
সদস্য হয়েছেন, হয়ে সেখানে প্যারালাল টু দ্য ভাইস চ্যান্সেলর একটা অল্টারনেটিভ সোর্স অফ পাওয়ার হয়ে উঠছে। এই লোকেদের লাথি মারবে না তো কি মারবে বলুন তো? অ্যাকচুয়ালি মানে লাঠির সংখ্যা খুব কম পড়িয়াছে বলেই এই অবস্থা। দেখুন, রবীন্দ্রনাথের একটা গান আছে, দূর রজনীর স্বপ্ন লাগে, আমি পুরোটা বলছি না, তাতে একটা জায়গায় উনি বলছেন, আমরাও খেলা খেলেছিলেন, আমরাও পাল মেলেছি, আমরাও গান গেয়েছিলেন, আমরাও তরি বেয়েছি, হারায়নি তা হারায়নি, বৈতরণী পাড়ায়নি, নবীন চোখের চপল আলোয় সেই তাল ফিরে পেয়েছি। আমার আজকে 67, এখানে 72-এর বুড়ো, তার পাশে ছিলেন পার্থদা 75। কিন্তু একটা জিনিস আজকেও দেখে ভালো লাগলো, যে এখনো কলকাতা শহরে মোটামুটি 3টে সিট দ্বারা সম্পন্ন বক্তা খুঁজতে গেলে 3জনকেই এক্স প্রেসিডেন্সিয়াল হতে হয়। আমরা একদা আমাদের কলেজ প্রেসিডেন্সিতে নকশালবাড়ি বলুন, আবার কাউন্টার নকশালবাড়ি বলুন, সবসময় বাংলার ছাত্র রাজনীতির সূতিকাগৃহ ছিল প্রেসিডেন্সি কলেজ। তখন ইউনিভার্সিটি হয়নি। যাদবপুরের ইঞ্জিনিয়ারিং ছাড়া যাদবপুরে কেউ আর্টস পড়তে যায় কোনো ভদ্রলোকের ছেলে মেয়েটা আমরা বিশ্বাসই করতাম না, এবং তাদেরকে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করতাম। এখন যাদবপুর হচ্ছে প্রিমিয়ার। প্রেসিডেন্সির নাম কেউ করে না, ছেড়ে দিন, আমি তাই সেই শোক গাথায় যাচ্ছি না। পশ্চিমবঙ্গে ছাত্র রাজনীতি কোনোদিন আমি এইরকম ঘরে বসে থাকা কাপুরুষদের হাতে পড়তে দেখিনি। কেননা সবসময় সে ফ্রান্সে হোক, আমেরিকায় হোক, ভিয়েতনাম আন্দোলনের আগে আমেরিকা মুখর করেছিল কারা? ছাত্র। আজকেও দেখুন, প্যালেস্টাইন আন্দোলন করার ফলে ডোনাল্ড ট্রাম্প একেবারে আদা জল খেয়ে লেগেছে সমস্ত আইভি লীগ কলেজ এবং ইউনিভার্সিটির বিরুদ্ধে। সেখানে দাঁড়িয়ে হার্ভার্ড বলেছে, গো টু হেল, আমরা তোমার মানি না। ছাত্ররা যদি ছাত্র না হয়, ছাত্ররাও যদি আমাদের মতো অঙ্ক করতে শিখে যায়, যেটা তার 10 বছর পরে করার কথা, তাহলে সেই সমাজের ভবিষ্যৎ একেবারে অন্ধকার। এবং এটা হয়েছে কেন? এটা হয়েছে, আমি এটাকে বলি যে what we see today among the young people is a me first generation. Me first and me last. আমি আগে, আমি শেষ। অর্থাৎ আমারটুকু গুছিয়ে নিতে পারলেই আমি খুশি। Your problem is not my problem. আমাদের ছেলেবেলায় মফস্বলে কেটেছি তো, বাবা মাস্টারমশাই ছিলেন। আমাদের পরীক্ষায় দেওয়ার আগে কামিনী রায় কবিতা পড়তে হতো, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। আর এখন হচ্ছে ঠিক উল্টো, শুধু আপনার কথা মনে রাখো আর বাকি সকলের কথা ভুলিয়া যাও। নইলে নাগরিক সমাজ তো উদ্বেল হয়ে অভয়ার জন্য রাজপথে নেমেছে, রাত দখল করেছে, দিন দখল করেছে, সব করেছে। আপনি আমাকে বলুন তো, মেডিকেল এস্টাবলিশমেন্ট ছাড়া
পশ্চিমবঙ্গে যে কয়েক সহস্র কলেজ আছে তার ছেলে মেয়েরা নেমেছিল কি? নামেনি। আজকে এই যে চাকরিহারাদের ক্রন্দন, ঘুটে পড়ে গোবর আসে, আজকে যারা ছাত্র আগামী দিনে তারা চাকরিহারা হবে জানে না। নো সলিডারিটি। এতটা সলিডারিটি বলে একটা মুভমেন্ট হয়েছিল, লেক ওয়ালেসা ছিলেন তার নেতৃত্বে, পোল্যান্ডে শুরু হয়েছিল অ্যাজ এ ট্রেড ইউনিয়ন আন্দোলন। ইভেন্চুয়ালি ওয়াজ রেসপন্সিবল ফর ডিসম্যান্টলিং অফ দ্য আয়রন কার্টেল। পরের দিনে নোবেলও পেয়েছিলেন, পোল্যান্ডের প্রেসিডেন্ট হয়েছিল। সুতরাং সলিডারিটি ইজ এ সিনে qua non for any change to happen. আমি আপনাদের মধ্যে শুধু একটি চরিত্রকেই চিনি এবং তাকে একটু বেশি পছন্দও করি, কারণ সে মফস্বলে যে স্কুলে 11-12 পড়েছিল আমি সেখানে 5, 6, 7, 8 পড়েছিলাম। তার নাম অনিকেত মাহাতো। তার পিছনে আমি লাগি অত্যন্ত স্নেহ করি এবং আমি আপনাদের প্রত্যেককেই নিজের আপনজন মনে করি কিনা এতবার দেখেছি, মাধুরী দীক্ষিতের ছবিও এতবার দেখিনি। এই আশফাক, এই দেবাশিস, আরো এখানে 2-4টে পরিচিত মেয়ের মুখও দেখছি। কি করুণ সব, সেই সব মুখ অনশন মঞ্চে। আমারও তো কন্যা আছে, আমার কন্যা বিদেশে থাকে, ইউনিভার্সিটিতে পড়ায়। তো আমার স্ত্রী যে এমনিতে বললে বেড়াতে গেলে কখনো 10 পা হাঁটতে চায় না, সেও মাঝরাতে গিয়ে যাদবপুরে হেঁটে এসেছে এবং আমার সঙ্গে এসেছে যদি আবার আমাকে কেউ মারধর করে বাইরে বেরোনোর সময়। সুতরাং আপনাদের কাউকে ডাকতে হয় না। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যারা রাস্তায় বেরিয়েছিল তারা আপনাদের জন্য বেরোয়নি, তারা নিজেদের কাছে নিজেদের আর কতটা ছোট এবং অপরাধী করে রাখা যায় সেই দুর্ভাবনা থেকে বেরিয়েছিল। এরপরেও যদি না যাই, মানুষ বলে কি করে নিজেকে পরিচয় দেব? এই যে ফিলিং আপনারা জেনারেট করতে পেরেছিলেন, জহরদা এটা বহুবার বলেছেন। গড়িয়াহাটে একদিন গিয়ে চুপি চুপি পাজামা পাঞ্জাবি পরে, চটি পরে গড়িয়াহাটে কারবার দেখে আমাকে বললেন, সুমন, I have never seen such a spectacle in my life and I value what he says, not because he is my senior in college. আমি বললাম, তুমি কি বলছো, এটা এরকম দেখোনি? বলো, না দেখিনি। আমি তখন বললাম, এটা কি তাহলে তাহারির স্কোয়ার হচ্ছে? বলছে বেটার দ্যান তাহারির স্কোয়ার। আমি বললাম, জহরদার মতো লেভেলেড পার্সন তিনি যখন এটা বলছেন তখন আই হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি। প্রশ্ন হচ্ছে, কতগুলো জায়গায় আমি কি বেশিক্ষণ বলে নিচ্ছি না? আমি ভেবেছিলাম আমি যখন বলতে উঠবো তখন ওই সরদিয়ার মতো অবস্থা হবে, একজনই শ্রোতা থাকবে, সে তাকে যখন জিজ্ঞেস করবে তুমি কেন বসে আছো, স্যার শতরঞ্চিটা নিয়ে যেতে হবে। আমার অবস্থা তার চেয়ে স্লাইটলি বেটার, আরো অনেকে আছেন। আমাকে অনেকে ডেকে এনে সেই সন্ধ্যে থেকে এখানে ধৈর্যের পরীক্ষা দেওয়াচ্ছে, আমার দোষ নয়। সে যাই হোক, তো জহরদার কথা বলার পরে তারপর থেকেই আমরা ভাবছি যে ওই একটা নজরুল লিখেছিল না কামাল আতাতুর্ককে নিয়ে, কামাল তুনে কামাল কিয়া ভাই। আমিও আরজিকরকে বলতে চাই, কামাল তুনে কামাল কিয়া ভাই। And there is an expiry date to everything. ওষুধেরও যেমন আছে, মানুষেরও যেমন আছে, আন্দোলনেরও আছে। আপনারা যে অবিশ্বাস্য
টাইম স্প্যানে এই আন্দোলনটাকে ধরে রাখতে পেরেছিলেন, আমার ধারণা স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে এর দ্বিতীয় সমতুল্য কোনো নজির নেই। এবার আপনারা যদি ঠিক করেন যে আই উইল সিট অন মাই লরেলস, আর আমার নাতি নাতনিদের বলবো, জানিস তো আমরা এরকম করেছিলাম, দিস ইজ ওয়ান রাস্তা। আরেকটা রাস্তা না, একবার যখন আমরা রাজপথের গন্ধ পেয়েছি তখন রাজপথ আর ছাড়ব না। এটা গেল দ্বিতীয় প্রত্যয়। চয়েস ইজ ইয়োর্স, নট মাইন। এখানে আমি দেখতে পাচ্ছি লেখা আছে যে শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, এবং জহরদা খুব, আমি তো ছোটবেলা থেকে চিনি, জবে থেকে এসডিও ছিল ব্যারাকপুরে। জহরদা আবার কিন্তু কামস ফ্রম এ ডিফারেন্ট লিনিয়েজ। বড় ছেলে জহর, মেজ ছেলের নাম গান্ধী, ছোট ছেলের নাম সুভাষ, একমাত্র বোনের নাম সরোজিনী। এবার আপনারা বুঝতে পারছেন তো মানে কোন পরিবার। তো যাই হোক, যেটা আমার কথা হচ্ছে, চোর 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 চোর, এতবার করে চোর, ওই অনেক আমি হিন্দি ছবি দেখেছি, জুয়েল থিপ, দিস থিপ, দ্যাট থিপ, ওই শহর কি গলিও মে জব আন্ধেরা হতা হয় সেখানেও চোর চোর আওয়াজ হয় বলে কে একজন যেন খুব বিখ্যাত লিখেছিল। কিন্তু আমার পয়েন্টটা তা নয়। আমার পয়েন্টটা হচ্ছে শুধু রাষ্ট্র ব্যবস্থা আর শাসক দুর্নীতিগ্রস্ত হয়নি, আমাদের সমাজটা দুর্নীতিগ্রস্তদের আরাধ্য জায়গায় বসিয়ে ফেলেছে। সুতরাং পচনটা কোথায় লেগেছে? কালকেই আমি একজন আরএসএস এর খুব বড় মাপের নেতাকে ইন্টারভিউ করছিলাম, বিজ্ঞানী, শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে গবেষণা করেন। উনি বললেন, আমার একজন খুব কট্টর বামপন্থী বন্ধু যখন নারদার ঘটনা ঘটছে, ওর বাড়ির যে পরিচারিকা সে আবার টিএমসির খুব ভক্ত, তাকে ডেকে বলল, দেখ তোর দলের নেতারা কি করছে। সে হাতের ঝাঁটাটা নিচে ফেলে দিয়ে অনেকক্ষণ ধরে টিভির দিকে তাকিয়ে রইল। তারপরে একেবারে নিষ্পাপভাবে তার মনিবকে বলল যে, দাদা ওরা টাকা না নিলে আমাদের কি করে দেবে? এবং আপনি আমাকে বলুন যে যত বড় চোর, ইলেকশনে তার জয়ের মার্জিন তত বড়। গঙ্গার মোহনা থেকে শুরু করুন, দার্জিলিং অব্দি যান। এবং এবারও যারা দেখবেন গুমঘর থেকে খুব গম্ভীর মুখে বেরিয়েছে, তাদের মধ্যে যারা টিকিট পাবেন কি মার্জিনে যেতেন। এত গাল খাচ্ছে বেচারা পার্থ, সেই পার্থর যারা ডান হাত, বাঁ হাত, সামনে পিছনে এবং তার পাপের ভাগীদার, তারা সবাই সংগঠনে নির্বাচনের আগে সবকটা গুরুত্বপূর্ণ পদ আলো করে বসেছে। সো মাচ ফর করাপশন। আর আমার বক্তব্য হচ্ছে, শিক্ষা এ রাজ্যে উঠে গেছে, যেটা শিক্ষকের ছাত্র হিসেবে, আই কাম ফ্রম এ ফ্যামিলি অফ টিচার্স। আমার কন্যাও অধ্যাপনা করে, থ্যাংক গড। আমাকে বাবা চেয়েছিলেন, আমি একটু বেয়ারা লোক বলে শুনিনি, এখন তার জন্য কিছুটা মনস্তাপ হয়। কিন্তু এই যে বলল না জহরদা যে মানুষই পথ দেখাবে, এখানে আমি আমার একটা ডিফারেন্ট প্রতিপাদ্য আছে। সেটা হচ্ছে, মানুষ পথ দেখায় না, কোথাও দেখায়নি।
মাও সেতুং ছাড়া কালচার রেভলিউশন হয় না, লেনিন ছাড়াও 1917 হতো না, গান্ধীজি ছাড়া ভারতের স্বাধীনতা আন্দোলন হতো না। এই বামপন্থীদের একটা ন্যাকামো আছে, আমাদের এখানে ব্যক্তির কোনো গুরুত্ব নেই, সবটাই দল। অ্যাজ ইফ জ্যোতি বোস, প্রমোদ দাশগুপ্ত ছাড়া সিপিএম 5 বছরও ক্ষমতায় থাকতে পারত। তা তো নয়। ইউ নিড লিডারশিপ। এবং আমি আমার দীর্ঘ সাংবাদিক জীবনে আমি দেখেছি ভারতবর্ষে করাপশনের ইস্যুতে একমাত্র যে ব্যক্তি 423টা আসনে জেতার রাজীব গান্ধীকে হোপলেস মাইনরিটিতে নামিয়ে দিয়েছিল, এবং তারপর থেকে আজ পর্যন্ত কংগ্রেস কেন্দ্রে একক ক্ষমতায় আসতে পারেনি, তার নাম বিশ্বনাথ প্রতাপ সিং। কি করে পারল? তিনিও রাজা সাহেব ছিলেন মান্ডার। আমি যখন দিল্লিতে থাকতাম, তার সঙ্গে সঙ্গে উনি যেখানে যেতেন আমিও যেতাম। বিশ্বনাথ প্রতাপ সিং এর যেটা করেছিলেন সেটা হচ্ছে ইজ এ পলিটিক্যাল প্লয়। হি ওয়ান্টেড টু টিচ রাজীব গান্ধী এ লেসন, তার কারণ তাকে অর্থমন্ত্রক থেকে ডিফেন্স মিনিস্ট্রিতে নিয়ে এসেছিল। কিন্তু এই বিশ্বনাথ প্রতাপের ইমেজ among the people in the Hindi heartland was such যে উনি যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন, মানুষের কাছে সেটা বিশ্বাসযোগ্য মনে হতো। এবং বফোর্সের মতো জটিল একটা বিষয়কে উত্তরপ্রদেশের গ্রামে গ্রামে একেবারে গ্রামীণ লব্জে নামিয়ে এনে কি করে ডিসেমিনেট করতে হয় কমিউনিকেশন, সেটাও দেখিয়ে দিয়েছিলেন বিশ্বনাথ প্রতাপ। এবং সূচিবায়ুগ্রস্ততা দেখান না। ডান দিকে জ্যোতি বসু, বাঁ দিকে অটল বিহারী, মাঝখানে বিশ্বনাথ প্রতাপ, এই ব্রিগেডই দেখেছে। সুতরাং আমি ঠিক জানি না যে সূচিবায়ুগ্রস্ততা আপনাদের কতখানি এগিয়ে নিয়ে যেতে পারে। এটা আমি প্রশ্নের আকারে বলছি, আর বেশি বলবো না। আমার যেটা মনে হয়, যদি মীরাতুন্দি এই যে কথাটা বলে গেলেন সেটাই সত্য হয়, যে ওয়ান ইন্ডিভিজুয়াল ইজ রেসপন্সিবল ফর দ্য কালেকটিভ মিজারি অফ দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল, এবং তাকে সরানোটাই মানুষের এজেন্ডা হয়, তাহলে আপনি এই তোমার সঙ্গে আমি বসবো না, এই তুমি তোমার গায়ে মোটকা গন্ধ, তুমি লেনিনবাদ করো, তুমি আরএসএস এর নিক্কারওয়ালা, হবে না। আপনারা চেষ্টা করতে পারেন, বাট ইট উইল নট সাকসিড। দুটো ইতিহাসের এক্সাম্পল দিয়ে শেষ করছি। জাপান যখন চীন আক্রমণ করলো, তখন মাও সেতুং এর 1 নম্বর দুশ্মনের নাম ছিল চিয়াং কাই-শেক, যিনি এই তাইওয়ান তৈরি করেছেন এবং চীন এখনো অধিগ্রহণ করতে পারেনি, করে নেবে যে কোনো দিন। কিন্তু মাও সেতুং প্রথম যে কাজটা করলেন সেটা হচ্ছে is to come into an alliance with Chiang Kai-shek to fight the Japanese. ভারত পৃথিবীতে বিশ্বযুদ্ধের ইতিহাস অন্যরকম হতো যদি হিটলার ভুল ক্যালকুলেশন না করে যদি তার জার্মান ফৌজ রাশিয়া সোভিয়েত ইউনিয়নের দিকে না পাঠিয়ে দিত। আমরা মহামতি, স্ট্যালিন এসব শুনতে শুনতে ছোটবেলা থেকে বড় হয়েছে। এই মহামতি কিন্তু 1939 সালে ওই হিটলারের সঙ্গে নন অ্যাগ্রেশন প্যাক্ট করেছিলেন, অনাগ্রসন চুক্তি। তুমি আমাকে মারবে না, আমি তোমাকে মারবো না।
যেই হিটলার বেগরবাই করলো তখন তিনি অ্যালায়েড ফোর্সেসের একজন খুব বড় ভক্ত হয়ে উঠলেন। তার মানে কি? তার মানে ইউ হ্যাভ টু completely forget your usual differences if you can identify a common enemy. এবং এই কথা জেনেই যে আগে আমার সাফল্য চাই, তারপরে বোঝাপড়া এদের সঙ্গে করা যাবে। আপনি একবার সফল হলে 15 দিনও যদি গভর্নমেন্ট থাকে তাহলে আপনার বিপক্ষ 5 দিনও থাকবে না। বিকজ যার বিরুদ্ধে মীরাতুন্দি এত কথা বললেন তিনি কিন্তু ওই দলের একমাত্র অ্যাসেট। আমাদের কাছে লায়াবিলিটি, কিন্তু she cares 2 hoots for our vote। তিনি এই যে আপনাদের এই নাগরিক আন্দোলন এত আমরা করলাম, আপনি কি ভাবছেন যে তিনি খুব বিচলিত বোধ করেছেন? একেবারেই নয়। এই কথা বলতে গেলে অনেক স্মৃতি মাথায় আসে। বুদ্ধদেব ভট্টাচার্য শেষের দিকে আমাকে বলেছিলেন যে একটা জিনিস দেখে আমার খুব খারাপ লাগে, জানেন আমি কি? বলছে যাদবপুরে আমি যখন সভা করতে যাই তখন আমি দেখি আমাদের মিছিলে যারা আসে তারা সব জামা জুতো ধোপ দুরস্ত, এসব দেখেই বোঝা যায় যে এরা আর গরিব নেই। আর দেখি বস্তি থেকে পিলপিল করে লোকেরা ওনার মিটিংয়ে যাচ্ছে। উনি আমার নাম করতেন না। সেদিনই বুদ্ধবাবু বুঝেছিলেন যে the world has turned upside down and this regime has understood that secret, যে একদিকে মুষ্টি ভিক্ষা দিয়ে যাও, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘুষ 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 ঘুষ, ফ্রি রেশন, ফ্রি এডুকেশন, ফ্রি হসপিটাল, ফ্রি এভরিথিং। চুল্লু খেয়ে মারা গেলেও 2 লাখ টাকা। সুতরাং উই আর ক্রিয়েটিং এ নেশন অফ প্যারাসাইটস। বড় গাছা দিয়ে যে উদ্যান ভর্তি, সেই উদ্যানকে সাফা করা চারটিখানি কথা নয়। সুতরাং আপনার প্রতিপক্ষকে নিজের স্ট্রেংথ বা উইকনেস জানার চাইতেও আপনার প্রতিপক্ষের উইকনেসের চাইতেও স্ট্রেংথটা আপনাকে বুঝতে হবে। অ্যান্ড ইউ উইল হ্যাভ টু হিট ওয়্যার ইট হার্টস দেম মোস্ট। আমি তো এই অনিকেতকে বলি কিচ্ছু করতে হবে না, 2টো কাজ করুন। ফলো মহাত্মা গান্ধী। পশ্চিমবঙ্গে এখন সবচেয়ে রমরমা ব্যবসা হচ্ছে মদের। পাড়ায় পাড়ায় দোকান হয়ে গেছে। এরপরে কোন দিন দেখবেন ফ্ল্যাটে ফ্ল্যাটে হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? বিকজ এই সরকারের যে আয়ের সূত্র, তার মধ্যে এক্সাইজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। আপনারা ছাত্ররা গ্রামে যেতে হবে না, আধা শহরে 100টা দোকানের সামনে পিকেটিং করুন। সেখানকার লোককে হাত জোর করে বলুন 1 বছর এই দোকান থেকে মদ কিনবেন না। দেখবেন আস্তে আস্তে একটা সোসাইটাল অ্যাপ্রুভাল পাচ্ছেন, বিশেষ করে মহিলাদের। মাতাল বর এবং এদের ঝামেলায় এদের রোজ পোহাতে হয়। একটা রাজ্যের মানে অর্ধেক তার নারী অর্ধেক তার নর, তখন আর সন্ধ্যের পরে আর নড়বড়ে করে। এটা হচ্ছে স্টেট পলিসি। আরেকটা কাজ করতে পারবেন, ডিয়ার লটারির এজেন্টদের সামনে পিকেটিং করুন। পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছে এই ডিয়ার লটারি।
30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা দাম, লোকে লোভে পড়ে কিনছে। যদি 100-200 টাকা লেগে যায় সেই টাকাটা দিয়েও বাংলা খাচ্ছে, আর যদি না লাগে তাহলে সেই দুঃখেও খাচ্ছে। সুতরাং ইউ হ্যাভ টু নো দ্য স্টেট, এবং সবার আগে ডিসঅ্যাবিউজ ইয়োরসেলফ অফ সাচ ফ্যান্টাসিজ অ্যাজ দ্য পাওয়ার অফ দ্য মিডল ক্লাস। আমরা যদি সবাই মিলে উল্টো দিকে ভোট দিই, একটা লোককেও, তাহলে ওরা হারবে না। কেননা আমরা we have conceded the ground of political leadership to the Lumpens. সিপিআইএম পার্টি বিরাট বিপ্লবী পার্টি ছিল, তো স্টেট কমিটিতে নামগুলো পড়ে যাবেন: চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, সেনগুপ্ত, দাশগুপ্ত। ইচ অ্যান্ড এভরি ওয়ান কামস ফ্রম অ্যান অ্যাকমপ্লিশড ব্যাকগ্রাউন্ড। এই রেজ্জাক সাহেব রেগে গিয়ে বলতো, সব পাকা মাথার দল, কাউকে ঢুকতে দেবে না, আমি চাষার বেটা। হোয়াট ওয়াজ দ্য রিপ্রেজেন্টেশন অফ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মুসলিমস in CPIM state committee? Was it ever proportionate? মুসলিমদের 33 বছর টুপি দিয়ে রাখার পরে যখন সাচার কমিটি রিপোর্ট বেরোলো, দেখা গেল পশ্চিমবঙ্গে মুসলমানদের অবস্থা সবচেয়ে খারাপ। বামফ্রন্ট পতনই হতো না যদি ওই অ্যাগ্রেসিভ ল্যান্ড পলিসি, যার সবচেয়ে বড় ভিকটিম সংখ্যালঘু মুসলিমরা হতে চলেছিল, সেটা নন্দীগ্রাম হোক, সেটা ভাঙড় হোক, সেটা দক্ষিণ 24 পরগনার অন্য জায়গা হোক, যখন সংখ্যালঘু সমাজ দেখলো যে আমাদের ভাতেও মেরে দেবে, পানিতেও মেরে দেবে, সুতরাং আমরা এর সঙ্গে আর নেই, সেই যে গেল আর এলো না। ভালো থাকবেন, নমস্কার। মজা